এই যে বাংলাদেশের লোক, হ্যাঁ আপনাকেই জিজ্ঞেস করছি। শুনলাম বাংলাদেশ নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তাহলে স্বাধীন এই কথার মধ্যে স এর অস্তিত্ব আপনাদের কতটা আছে? কিছু প্রশ্ন আমি আপনাদের জিজ্ঞেস করছি। কোটা সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছেন আপনারা, নাকি সেটা ক্ষমতা দখলের আন্দোলন ছিল? দেশ চালাবেন নাকি আবার আপনারা? যাদের নির্দিষ্ট পরিকল্পনা নেই তারা কি করে দেশ চালাবে? এই ছাত্রছাত্রীরা ভেবেছিল যে ঢাকা শহরটাই বুঝি পুরো বাংলাদেশ। বাংলাদেশের কোনায় কোনায় শাসন ব্যবস্থা কী করে পৌঁছে দিতে হবে সেই পরিকল্পনা নেই। আমি কয়েকজন ছাত্রনেতার ইন্টারভিউ শুনছিলাম। ছাত্র আবার নেতা, নেতাদের ফাঁদে পড়া যে কী জিনিস সেটা আপনারা হাড়ে হাড়ে টের পাবেন। কোনো কোনো ছাত্রনেতা আবার আক্ষেপ করছে যে এই কোন স্বাধীনতা আমরা অর্জন করলাম, মানে সমস্ত ভাঙচুর দেখে, অত্যাচার দেখে তারা এখন আফসোস করছে। এই আক্ষেপটা দেরি করে করছে, সব কিছু লুট হওয়ার পর, লুটতরাজ হওয়ার পর করছে। তারা এখন আফসোস করে কি করবে? দেশের ঐতিহ্য, জাদুঘর, সংসদ ভবন, গণভবন এরা বাঁচাতে পারে না। এই জাদুঘরে অনেক ডকুমেন্টস তো ছিল, যে ডকুমেন্টসগুলোর উপরে অনেক ছাত্রছাত্রী হয়তো গবেষণাও করছে, যার কোনো অরিজিনাল সেকেন্ড কপি হয় না, সেগুলো পুড়িয়ে দিল, সেগুলো রক্ষা করতে পারল না। আপনাদের কাছে তাহলে স্বাধীনতার মানে কি? ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে অন্য কেউ লাভ করবে, সুবিধা ভোগ করবে, ক্ষমতা দখল করবে, সেটা কি এই ছাত্ররা বুঝতে পারেনি প্রথমে? তারা যে এখন জ্বালিয়েছে সেটাতে অন্য কেউ আলু পোড়া খেতে পারে, এটা কি তারা বুঝতে পারেনি? আমি শুনলাম যাদেরকে আটক করে রাখা হয়েছে পূর্ব সরকারের সময় তারা নাকি ছাড়া পেয়ে যাচ্ছে। এবার তারা তো ক্ষমতা দখল করবে। আপনাদের নেতৃত্ব তাহলে কোথায় থাকবে? আপনারা একবার ভেবে দেখুন তো, এই যে লুটতরাজকারী লোকের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ কি? দেশে অজস্র মাদ্রাসা অলিতে গলিতে গ্রামে গঞ্জে দীর্ঘদিন ধরে চালানো হয়েছে বাংলাদেশে। ফলে এক শ্রেণীর ধর্মান্ধর সংকীর্ণ মানসিকতার লোক এখানে তৈরি হয়েছে। তো তারা তাদের এজেন্ডা নির্দিষ্টভাবেই সেট করে চলবে। তারা তারা একটা নির্দিষ্ট পন্থায় দেশকে দেখতে চায়। আপনার মতো সেকুলার আর গণতান্ত্রিক উপায়ে তারা দেশকে দেখতে চায় না। জাতির জনক যাকে বলে আপনারা এতদিন মেনেছেন, তাকে আপনারা এই 50-52 বছরে ভুলে গেলেন। তাহলে আপনাদের কে মনে রাখবে? আপনাদেরও লোকে এইভাবেই ভুলে যাবে, এবং ভুলে যাওয়া শুধু নয়, তার মাথায় পিশাব করা। তাহলে আপনাদের মাথায় কি করবে সেটা ভাবুন। যা করবেন তাই ফিরে আসবে। যদি আগের প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়, তাকে তো আপনারা সরিয়ে দিয়েছেন, সে তো চলে গেছে দেশ ছেড়ে। আবার আপনাদের কোটার আন্দোলনের দাবিও নাকি সে মেনে নিয়েছিল। তাহলে তাকে দেশ ছেড়ে যেতে হবে কেন? ক্ষমতায় না থাকলে সে তো দেশেই থাকতে পারতো, তার বাড়িতে থাকতে পারতো। দেশ ছেড়ে চলে যাবে মানে দেশে স্বাধীনতা নেই থাকার মতো? যদি অত্যাচারী হয়ে থাকে সে, তাহলে তার তো বিচার হবে। সেই বিচারের জায়গাটা তো আপনারা নষ্ট করে দিলেন। সে তো দেশ ছেড়ে চলে গেছে, থাকতেই দেননি আপনারা, বিচার কি করে করবেন? শেখ হাসিনার বয়স অনেকের মায়ের বয়সী সমান হবে, বা কারো দিদা বা ঠাকুরমার সমান হবে বয়স। তার অন্তর্বাস নিয়ে আপনারা যেভাবে উল্লাস করলেন, উদ্যম নৃত্য করলেন, সেটা ভিডিও হলো। একজন যুবক সেটাকে বের করে নিয়ে এসে সবাইকে দেখাচ্ছে, নাচানাচি করছে, সেটাকে ঝোলাচ্ছে এবং ওড়াচ্ছে। তার সাথে অনেকে ভিডিও করছে এবং উল্লাস করছে। তাহলে আপনাদের এই ভিডিওগুলো কি দেশের লোক দেখে না? আপনাদের বাড়িতে মা বোন, আপনার আত্মীয় স্বজন কেউ দেখছে না আপনি কোনো মহিলার অন্তর্বাস ওইভাবে উড়িয়ে দিচ্ছেন, ওড়াচ্ছেন? নাকি তাতে কিছু যায় আসে না? তাদের মধ্যে কি নারীত্ব নেই? আপনারা দেশের নারীদের, মেয়েদের অপমান করলেন। আবার শুনলাম আপনারা নাকি মেয়েদের বিশাল সম্মান করেন, তাদেরকে বোরকা, পর্দা, হিজাবের আড়ালে রাখতে চান। আমি এই বোরকা বা পর্দার বা হিজাবের বিরোধী নই, কিন্তু আপনারা যেভাবে রাখতে চান মেয়েদেরকে, তাদেরকে এই যে অন্তর্বাস উড়িয়ে ভিডিও করে দেখাচ্ছেন, তাহলে আপনারা কি সম্মান করেন নারীদেরকে? নাকি এই সম্মানটা লোক দেখানো আপনাদের? ভদ্রতা, সভ্যতা বোরকা বা হিজাবে নেই, ওটা মনে থাকে, মনের মধ্যে থাকে। সেটাই যদি না থাকে তাহলে কি করে হবে? তাহলে আপনারা কিসের জন্য কি স্বাধীনতা দেবেন লোককে? সবাই দেখছে, দুনিয়ার লোক দেখছে আপনাদেরকে এই রকম কর্মকাণ্ড।
15 দিনকে আপনারা দীর্ঘদিন মনে করছেন, যে 15 দিন ধরে স্বাধীনতা অর্জন করা হলো। ঠিক আছে, তাহলে 2 দিনে কেন এইরকম পরিস্থিতি তৈরি হলো, অসভ্য হয়ে ওঠা হলো? অত্যাচারের ভিডিও থাকবে প্রচুর পরিমাণে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। সেগুলো যখন আমরা বলি, আপনারা বলেন যে ফেক ভিডিও, সেগুলো বলেন যে অপপ্রচার। তাহলে সবাই কি মিথ্যা প্রচার করছে? আপনারাই শুধু সত্যি বলছেন? ওইগুলোকে মিথ্যা প্রচার ওইভাবে না ধরে সেগুলো আপনারা বিচার করুন, জাজ করুন, খবর নিন, নিয়ে সেগুলোর প্রতিকার করুন। তাহলে এইরকম ভিডিও আর আসবে না, আপনাদের বদনাম হবে না। ছাত্ররা আন্দোলন করে আগের যে শাসক ছিল তাকে সরালো, তাহলে সেই শাসনভার তো ছাত্রদের হাতে থাকা উচিত। তারা যেহেতু একটা আদর্শ দেশ বানাবে, তা না করে অন্য কাউকে ক্ষমতায় বসানো হচ্ছে। তাহলে আপনারা চোরকে তাড়িয়ে কি ডাকাতকে আনবেন? কেউ কেউ আবার দেখলাম ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে ছাত্ররা। এটা আপনারা তাহলে কতদিন করবেন? নির্দিষ্ট পরিকল্পনা আছে কি? ছাত্র নেতারা নাকি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, তাহলে তারা কি আন্দোলন করে করে মেধাবী হয়েছে, নাকি মেধাবী হয়েছিল তাই আন্দোলন করতে এসেছে? কোনটা? আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু মানুষেরা ওখানে অত্যাচারিত হয়ে সব কিছু ফেলে এসে খালি হাত পায়ে, তাদের কাছে বস্ত্র নেই, ব্যাগ নেই, এসে বর্ডারে তারা ভিড় করছে, সেখানে বসে রয়েছে। তারা ভারতে ঢুকবে বলে আশ্রয় চায়। তারা বলছে যে বিএসএফের গুলি খেয়ে হয়তো আমরা মরে যাব, তবুও দেশে ফিরে যাব না। 14 পুলিশের ভিটেমাটি ছেড়ে তাহলে লোক কি আসে শখ করে? আপনাকে যদি 14 পুরুষের ভিটেমাটি ত্যাগ করে যেতে বলা হয়, আপনার কেমন লাগবে? তারা কি শখ করে আসছে এই দেশে? আপনারা আবার মিথ্যে বলে চালিয়ে দিচ্ছেন সেটাকে। শুধু সংখ্যালঘুরা না, কিছু মুসলিমও দেখছি তাদের সঙ্গে ঢুকে আসতে চাইছে। তাহলে আপনারা কি সবার উপরে অত্যাচার চালাচ্ছেন? অনেকে বলবেন, কই আমি তো চালাচ্ছি না। আপনি চালাচ্ছেন না, কিন্তু আপনার কারণে অন্য কেউ চালাচ্ছে। আপনার কারণে না চালালেও যারা চালাচ্ছে তাদের বিরোধিতা আপনি করছেন কি? কতটা করছেন? মন্দিরে আগুন দেওয়ার ঘটনা দেখতে পাচ্ছি, মূর্তির মুন্ডু কেটে ফেলে রাখা হয়েছে দেখলাম। আবার কিছু বেড়াল মাছ পাহারা দিচ্ছে। দুঃখিত, বেড়াল নয়, মানে সাদা টুপি, দাড়ি, পাঞ্জাবি পরে তারা মন্দির পাহারা দিচ্ছে। আপনারা তো সেইগুলো দেখাচ্ছেন, দেখুন আমরা পাহারা দিচ্ছি, মানে বেড়াল মাছ পাহারা দিচ্ছে সেইটা দেখাচ্ছেন। বেড়াল যে মাছ খাচ্ছে তারপরে সেই ভিডিও আপনারা দিচ্ছেন না, অডিও দিচ্ছেন না, ফটো দিচ্ছেন না, দেখাচ্ছেন আপনারা কত মহান। আপনারা এমনই স্বাধীনতা তৈরি না করছেন, সংখ্যায় কম থাকলেও আপনারা ভয় পাচ্ছেন মনে হয়। তাদেরকে আপনারা পাহারা দিচ্ছেন, তাদের উপাসনালয়ে পাহারা দিচ্ছেন। যদি সে এতই স্বাধীন হবে, এত ভালো থাকবে, তাহলে পাহারা দেওয়ার দরকার হচ্ছে কেন? আপনাদের মসজিদ তো পাহারা দিতে হয় না। তাহলে সংখ্যালঘুরা কি আপনাদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠল? অল্প কজন সংখ্যালঘু, আপনাদের পাহারা দিতে হবে কেন? কি দেখাতে চাইছেন? দেখুন আমরা পাহারা দিচ্ছি, আমরা কত ভালো। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? তাদের সংখ্যা দিন দিন কমছে, দিন দিন কমছে, দেশ ছেড়ে পালাচ্ছে তারা। তাহলে কি পাহারা দিচ্ছে? নাকি পাহারা দেবার নাম করে আপনারা ফটো দিয়ে পরে সেটা ভাঙচুর করছেন এবং লুটতরাজ করছেন? কোনটা? এগুলো আমার প্রশ্ন, আমার মন্তব্য নয়। যেভাবে গণভবন লুটতরাজ হলো, যেভাবে মানুষকে মেরে লুটতরাজ করে টালিয়ে দেওয়া হলো, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, সেইগুলো দেখে মনে হচ্ছে হাসিনা কেন শক্ত হাতে সেগুলো দমন করছিল। আসলে সেগুলো দরকার ছিল মনে হয়। না হলে যে উগ্রতা আমরা দেখলাম, তাদেরকে দমন করতে গেলে এইসব দরকার ছিল। আপনি বন্দুকের মোকাবেলা লাঠি দিয়ে করতে পারবেন না, তাই হয়তো সে কঠোর হাতে দমন করছিল। আমি আওয়ামী লীগের সমর্থক নই, এমনি কথাগুলো বলছি। নিশ্চয়ই এইসব কারণেই সে শক্ত হাতে দমন করছিল ওদেরকে। আপনি আগের শাসককে বলেন স্বৈরাচারী, তাহলে আপনাদের যে ভিডিওগুলো দেখছি, যেভাবে অত্যাচারের ঘটনা আসছে, তাহলে আপনারা কি অন্যকে স্বৈরাচারী বলছেন আর নিজেরা লুটতরাজ চালাচ্ছেন? ক্ষমতায় কেউ বসে নেই, সেই শূন্যতার আড়ালে আপনারা যা চালাচ্ছেন, যে কাণ্ড দেখাচ্ছেন, তাহলে আপনারা কি? আপনারা তো ছোট লোক। আপনারা পায়খানা বাথরুমের প্যান সেটাকেও গণভবন থেকে ট্রফি হিসেবে বের করে নিয়ে যাচ্ছেন দেখলাম। হাঁস, মুরগি, ছাগল, সেগুলো নিয়ে আপনারা পালাচ্ছেন। চেয়ার টেবিল সেগুলো নিয়ে যাচ্ছেন। সেগুলো কি নেই আপনাদের বাড়িতে? আছে, কিন্তু এগুলো আপনাদের স্বভাব, নিয়ে যেতে হবে। কেন? ওগুলো দেশের সম্পদ নয়? ওই যে গণভবন, ওইটা কি শেখ হাসিনার নিজের? ওইটা তো আপনাদের। তাহলে
নিয়ে যাচ্ছেন কেন? লুটতরাজ দেখাতে হবে তাই? এই ভিডিওগুলো থেকে যাবে, আপনারা যে কাজগুলো করছেন সেগুলো আপনাদের ছেলেমেয়েরাও দেখবে, তারা শিখবে, তারা দেখবে যে কি করে তার বাবা মারা, তার ভাই ব্রাদাররা লুট করেছিল, তারা তাই শিখবে। আপনারা তাই শেখাচ্ছেন পরবর্তী প্রজন্মকে। যারা এই লুটতরাজ করেছে তারা যেমন দায়ী, যারা ওখানে দাঁড়িয়ে ভিডিও করেছেন, আনন্দ করেছেন এবং প্রতিবাদ করেননি, তারা সমানভাবে দায়ী। আজ মনে পড়ে যায় মুজিবুর রহমান বলেছিলেন যে পাকিস্তান সব কিছু নিয়ে গেছে, শুধু আমার জন্য চোরটুকু থুয়ে গেছে। এই চোর যে কোথা থেকে জন্মালো আমি ভেবে উঠতে পারি না। তিনি আরও বলেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আপনাদের মতো মনোভাবাসম্পন্ন লোকের জন্যই হয়তো সে সেদিন এরকম মন্তব্য করেছিলেন। আজ আপনারা মুজিবুর রহমানের এবং লক্ষ লক্ষ শহীদের ঋণ ভুলে গেলেন, রক্তের দাম আপনারা এইভাবে দিলেন, তাকে বলে গেলেন। তাহলে আপনাদের এই 10-15 দিনের আন্দোলন, এই 100-200 লোকের মৃত্যুকে মানুষ কতদিন মনে রাখবে? যে স্বাধীনতার জন্য মূল্য চুকাতে হয় না সেই রকম, সেই স্বাধীনতার অস্তিত্ব বেশি দিন থাকে না। আমার তো মনে হয় শেখ হাসিনা আরও আগেই ক্ষমতা ছেড়ে দিলে ভালো হতো। তাহলে মানুষ বুঝতে পারত যে যারা ক্ষমতা দখল করতে চাইছে তারা কারা, তাদের চেহারা মানুষ আগেই দেখতে পেত। তারা সারা পৃথিবীর বুকে আপনারা বাংলাদেশকে বদনাম করেছেন। শেখ হাসিনার বোঝা উচিত ছিল যে মানুষের হিংস্রতা বেশি দিন শাসন দিয়ে চাপিয়ে রাখা যায় না, চেপে রাখা যায় না, সেটা বেরিয়েই পড়বে, কারণ সেটা তার স্বভাব। তো এখন আপনাদের কোটা আন্দোলনের দাবি পূরণ হবে তো? যে গণতন্ত্রের আশা করেছিলেন সেটা থাকবে তো? সেই রকম গণতন্ত্র পাবেন তো? নাকি সেটা শুধু ব্যর্থ হিসেবে থেকে যাবে? নাকি সুখে থাকতে ভূতে কিলিয়েছিল? আপনারা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলেছিলেন, তাতে রবি ঠাকুরের কি আসে যায়? আপনাদের মতো লোক, এবিসিডি মার্কা লোক, রবি ঠাকুরের মূর্তি ভাঙলে রবি ঠাকুরের কিচ্ছু আসে যায় না। আপনাদের এই নোংরামো মনে রাখবে, আর রবি ঠাকুরকে তো মানুষ বিখ্যাত মানুষ হিসেবেই মনে রাখে। আপনাদের দেখবে ঘৃণার চোখে, আর রবি ঠাকুরকে দেখবে ভালোবাসার চোখে। আসলে আপনাদের মতো লোক তাকে ডিজার্ভ করেন না, তার যোগ্য নয়। তার মূর্তি আদর্শ ওখানে না থাকাই ভালো আপনাদের কাছে, কারণ আপনারা মূল্যায়ন করতে পারেন না। আপনারা আবার ভাইচারার কথা বলেন, মানে ভাইজান একসময় আক্রমণ করে ভাইজানেরা বিদেশ থেকে এসে এই দেশ দখল করেছিল, সেই ভাইজানেরা তো চলে গেছে, চারা রয়ে গেছে। সেই চারারা এখন ফুলে ফেপে বড় হয়ে উঠছে, আন্দোলন করছে, অত্যাচার শুরু করেছে, তাই তো দেখছি। আপনারা ভারতের বিরোধিতা করেন, আমি তো মনে করি ভারত সরকার আপনাদের বিরোধিতা করা উচিত। ভারত আপনাদেরকে স্বাধীন করে দিয়ে কি পেয়েছে? এতদিনে কিচ্ছু পায়নি। আপনাদেরকে স্বাধীন করতে গিয়ে ভারতের সেনা মরেছে, না একটা এয়ারবেস আপনাদের ওখানে রেখেছে, না আপনাদের কিছুটা একটা জমি ভারত নিয়েছে। বরং উল্টে আপনাদের সাথে বন্ধুত্ব রাখতে গিয়ে ভারতকে বিভিন্ন কাজে ইনভেস্ট করতে হচ্ছে। আপনাদেরকে মেট্রো হবে সেখানে ইনভেস্ট করতে হচ্ছে, বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করতে হচ্ছে, আপনাদের সেতু বানাবে সেখানে ইনভেস্ট করতে হচ্ছে। বিনিময়ে আপনারা একটা রেল আপনাদের উপর দিয়ে যেতে দেবেন না। ভারত নিজের দেশ থেকে নিজের দেশে যাবে, সেইখানে যেতে দেবেন না। আপনারা যেতে পারবেন বিভিন্ন দেশে, সেই অ্যাক্সেস ভারত দেবে। আর ভারত শুধু নিজের দেশেই যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা আপনারা বিরোধিতা করছেন প্রচুরভাবে। আর নতুন সরকারের যে আসবে, সে ইউনুস যে আসছে, সে তো ভারত বিরোধিতা আগে থেকেই শুরু করে দিয়েছে। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়, এটা তো রাজনীতির অংশ, সেটাই সে জানে না। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সে শুধু এক সম্প্রদায়ের মানুষকেই রেখেছে। আর আপনারা কি বলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি, নতুন ভালোভাবে সরকার গঠন করব। তো শুরুতেই তো আপনাদের গণ্ডগোল, শুরুতেই তো আপনারা অন্য অন্য সম্প্রদায়কে বাদ দিয়ে শুধু মুসলিম সম্প্রদায়কে নিয়ে শপথ গ্রহণ করেছেন এবং সেখানে শুধু কোরআন তেলাওয়াতই করেছেন। শুরুতেই তো আপনারা আপনাদের নীতি ভঙ্গ করলেন। ইন্ডিয়া থেকে কজন মানুষ আপনাদের ওখানে যে চিকিৎসা করতে যায়, কজন আপনার ওখানে পড়াশোনা করতে যায়, কজন ভ্রমণ করতে যায়, ব্যবসা বাণিজ্য করতে যায়? উল্টে বাংলাদেশ থেকে কতজন এখানে আসে, এটা খেয়াল করেছেন? তাহলে আপনারা বন্ধুত্ব রাখবেন না, ভারত বিরোধী কথা মনোভাব সবসময় চালাবেন। কি করে হবে বলুন? বাংলাদেশের ঋণের বোঝা কত এখন? 18 লক্ষ কোটি টাকার মতো। তাহলে সেই ঋণের বোঝা কি করে শোধ হবে? তার মধ্যে ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে, বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে নিয়ে দেশের বিভিন্ন পরিকাঠামো তৈরি করা হয়েছিল, সেগুলো আপনারা ভেঙে দিচ্ছেন। তাহলে সেই টাকাটা শোধ হবে কী করে? মেট্রো রেল তৈরি করতে যদি ঋণ নেওয়া হয়,
তাহলে রেলের মাধ্যমেই সেই টাকা তুলতে হবে, ঋণ শোধ করতে হবে। কিন্তু আপনারা সেটা জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। এইবার ঋণের দায় আপনাদের ঘাড়ে পড়বে, ট্যাক্স আপনাদের কাছ থেকে নেওয়া হবে, শোধ করা হবে। টাকার মূল্য কমে গেছে, 68 টাকার মতো হয়েছে দেখলাম। তাহলে আপনাদের অর্থনীতির অবস্থা কি হবে? সংখ্যালঘুরা আপনাদের দেশে কি করে থাকবে? আপনাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে ক্ষমতা থেকে আপনারা সরালেন, যাকে আপনারা সাজাও দিতে পারতেন অপরাধ করে থাকলে, সেই যখন দেশে থাকতে পারে না, সংখ্যালঘুরা কি করে থাকবে? বলুন, জবাব দিন। এইখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো বাংলাদেশের 30% হিন্দু ছিল। সেই 30% হিন্দু যদি ভারতে আসে বা আশ্রয় নিতে চায়, তাহলে সেই 30% হিন্দুর জন্য জমি কোথা থেকে নেওয়া হবে? তারা তো বাংলাদেশে জমি ফেলে এসেছে। তাহলে ভারত যদি 30% জমি বাংলাদেশ থেকে নিয়ে নেয়, অধিগ্রহণ করে নেয় এই পালিয়ে আসা হিন্দুদের জন্য, এবং তাদেরকে সেই জায়গায় আশ্রয় দেয়, তাহলে কেমন হবে? আপনাদের ভালো লাগবে? এটা কি নেওয়া উচিত নয়? কারণ যে জমি তারা ফেলে এসেছে, 14 পুরুষের ভিটে বাড়ি, সেটা তো ওইখানে রয়ে গেল। তারা ওই দেশে থাকতে পারলো না, তাহলে তাদের স্থানটা আপনাদের থেকেই তো নিতে হবে। আপনাদের ওখান থেকে পালিয়ে এসছে মানে সেই জমি আপনাদের ওখানে রেখে এসছে, বিনিময়ে আরেকটা জমি তারা নেবে। না হলে সেই জমি কোথায় পাবে ভারত তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য? এতে বাংলাদেশের লোকসান হবে বলে আমি মনে করি না। কারণ একটা জমির পরিবর্তে তারা আরেকটা জমি পাবে, যেখানে তারা থাকতে পারবে। এটা প্রশ্ন আমার। ভারত ভেঙে যদি একটা মুসলিম রাষ্ট্র পাকিস্তান হতে পারে মুসলিমদের জন্য, তাহলে বাংলাদেশের হিন্দুদের জন্য সেই রকম একটা ব্যবস্থা হবে না কেন? দ্বিচারিতা কেন হবে? এই কথা শুনলে মনে হবে আমি কমিউনাল, তাই তো? কিন্তু আমার হিসেবে যা বলে আমি তাই বললাম। 1971 সালে স্বাধীনতার পর যখন সেনারা মুজিবুর রহমানের কাছে অস্ত্র সমর্পণ করছিল, তখন মুজিবুর রহমান কি বলছিল? যে বন্ধুরা, আমি তোমাদের ভালোবাসি, তোমরাও আমাকে ভালোবাসো। যেদিন আমার প্রতি বিশ্বাস ভালোবাসা তোমাদের থাকবে না, তোমরা আমাকে বলে দিও, আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। এই যে অশেষ ভালোবাসা জনগণের প্রতি, তার যে অ্যাটাচমেন্ট, সেই রকম একটা লোককে মাথায় আপনারা বিশ্বাস করতে পারেন? সেই ভিডিও আপনার বাড়ির লোক দেখে না? আপনার মা, বোন, ভাই ব্রাদার কেউ দেখে না? না, তারা দেখলেও কিছু যায় আসে না। তাদের সঙ্গে আপনারা ওই রকমই ব্যবহার করেন, তাই তো? গণভবন যখন লুট হলো, তখন ভিডিওতে শোনা যাচ্ছে যে পাশে থেকে ছেলেরা গালাগালি দিচ্ছে অকথ্য ভাষায়, যেটা আমি বলতে পারছি না মুখে এখানে। আরেকজন বলছে যে শেখ হাসিনার মাথা যদি পেত গণভবনে, তাহলে সে গণভবন থেকে মাথাটাই নিয়ে আসতো। এই যে হিংস্রতা, সেটা একদিনে তৈরি হয়নি। আপনাদের কালচারের মধ্যে এটা তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে। আপনারা মুজিবুর রহমানের মূর্তি, ফটো এগুলো সহ্য করতে পারেন না, তার ছবি সহ্য করতে পারেন না, হারাম। কিন্তু আপনারা তার ছবিওয়ালা টাকা সেটাকে ধ্বংস করেন না, কারণ সেটাকে ধ্বংস করলে তো আপনাদের লোকসান হবে। আসলে আপনারা লাভের ধান্দায় চলেন। তবুও আমি আপনাদের অনুরোধ করব, জানি অনুরোধ করে আপনাদের কিছু লাভ হবে না, কারণ আপনাদের যা মানসিকতা তাই থাকবে আমি জানি। তবুও ব্যর্থ অনুরোধ করি, মানসিকতা একটু পাল্টান, সহিষ্ণুতা একটু দেখান, মানবিকতা দেখান। যদিও আপনারা করবেন না, তবুও বললাম।